আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি সুব্রত ববি। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনাম। ব্রিটেনে বাজেটের পর জীবনমান বৃদ্ধিতে গভীর হতাশা, সতর্ক করল আইএফএস। ম্যানচেস্টার সিনাগগে হামলার ঘটনায় আরও এক যুবক গ্রেপ্তার। এবং যুক্তরাজ্যে নিট অভিবাসন 2/3 কমেছে, আশ্রয় প্রার্থীর সংখ্যা রেকর্ড পর্যায়ে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। লেবার সরকারের ঘোষিত বাজেটের পর আগামী 5 বছরে পরিবারের জীবনযাত্রার মানে অত্যন্ত হতাশাজনক বৃদ্ধি দেখা যাবে বলে সতর্ক করেছে প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ফিসকাল স্টাডিজ আইএফএস। সংস্থাটির প্রধান হেলেন মিলার বলেছেন, ব্যক্তি প্রতি গড়ে ব্যবহারের উপযোগী আয় আগামী 5 বছরে মাত্র 0.5% হারে বাড়বে, যা পূর্ববর্তী কয়েক দশকের তুলনায় অনেক কম। সরকারি পূর্বাভাস সংস্থা ওবিআর জানায়, বর্তমানে মুদ্রাস্ফীতি হিসাব করলে প্রতি ব্যক্তির নিকটস্থ আয়ের বার্ষিক বৃদ্ধি হবে মাত্র 104 পাউন্ড। মিলারের মতে এ বৃদ্ধি অত্যন্ত হতাশাজনক, বিশেষ করে যখন 1980-র দশক থেকে 2000-এর দশকের মাঝামাঝি পর্যন্ত প্রায় সব সংসদীয় মেয়াদে আয় গড়ে 2% হারে বেড়েছিল। তিনি বলেন, বাজেটের আগে যেমন দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থবির জীবনমান ও আর্থিক চাপ ছিল, বাজেটের পরও পরিস্থিতি তেমনই হয়ে গেছে। আইএফএস ও রেজুলেশন ফাউন্ডেশন উভয় সংস্থায় সতর্ক করেছে যে বর্তমান সংসদের মেয়াদে জীবনযাত্রার মান বৃদ্ধি হবে ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন। এদিকে বিরোধীদের অভিযোগ, ন্যাশনাল ইন্স্যুরেন্স বৃদ্ধি, কর সীমা স্থির রাখা এবং বেতনের সঙ্গে পেনশন স্যালারি স্যাক্রিফাইসের সীমা আরোপ করে লেবার সরকার তাদের নির্বাচন প্রতিশ্রুতি ভেঙেছে, যেখানে কর্মজীবী মানুষের উপর কর না বাড়ানোর প্রতিশ্রুতি ছিল। প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও অর্থমন্ত্রী রেচেল রিভস এই অভিযোগ অস্বীকার করে জানান, বাজেটে নেওয়া সিদ্ধান্তগুলো ন্যায়সঙ্গত ও প্রয়োজনীয়, যা এনএইচএস এর অপেক্ষমান তালিকা কমানো, দারিদ্র্য হ্রাস এবং ব্যয়ভার কমাতে সহায়ক হবে। রিভস আয়কর সীমা স্থির রাখার মেয়াদ 2028 থেকে আরও 3 বছর বাড়িয়েছেন এবং 2029 সাল থেকে পেনশনের জন্য স্যালারি স্যাক্রিফাইস ব্যবস্থায় বার্ষিক 2000 পাউন্ড সীমা আরোপ করেছেন। তবে তিনি জানান, অনলাইন জুয়া, 2 বিলিয়নের বেশি মূল্যের সম্পত্তি এবং লভ্যাংশ ও ভাড়ার আয়ের উপর অতিরিক্ত কর আরোপের মাধ্যমে সাধারণ কর্মজীবী মানুষের উপর চাপ কমানোর চেষ্টা করা হয়েছে। ম্যানচেস্টারের হিটন পার্ক হিব্রু কনগ্রেগেশন সিনগগে অক্টোবরের হামলার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 31 বছর বয়সী ওই ব্যক্তিকে সোমবার ম্যানচেস্টার বিমানবন্দরে একটি আগমনী ফ্লাইট থেকে নামার পর আটক করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিকল্পনা, প্রস্তুতি ও উস্কানির অভিযোগ আনা হয়েছে। 2 অক্টোবরের হামলায় অ্যাড্রিয়ান ডলবি ও মেলভিন ক্রাভিটস নিহত হন এবং আরও 3 জন গুরুতর আহত হন। হামলাকারী জিহাদ আল শামি প্রথমে গাড়ি দিয়ে এক নিরাপত্তা রক্ষীকে আঘাত করে, এরপর ছুরি নিয়ে ক্রাভিটসের উপর হামলা চালান। সিনাগগের ভেতরের উপাসনারত লোকজন দরজা বন্ধ করে তাকে প্রতিহত করার চেষ্টা করেন। পরে সশস্ত্র পুলিশ আল শামিকে গুলি করে হত্যা করে, তবে একটি গুলি দরজার ভেতরে দিয়ে ঢুকে ডলবিকে প্রাণঘাতীভাবে আঘাত করে। এই ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 5 জনকে মুক্তি দেওয়া হলেও 30 বছর বয়সী একজন এখনো জামিনে আছেন। কাউন্টার টেররিজম পুলিশের অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল রব পর্স বলেছেন, নিহতদের পরিবার এবং আহতদের নতুন গ্রেপ্তারের বিষয়ে অবহিত করা হয়েছে। তিনি প্রত্যক্ষদর্শী বা তথ্য থাকা যে কোনো ব্যক্তিকে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানান। যুক্তরাজ্যে নিট অভিবাসন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। জাতীয় পরিসংখ্যান দপ্তর ওএনএস জানায়, জুন 2025 পর্যন্ত এক বছরে নিট অভিবাসন নেমে এসেছে 2,04,000-এ, যা আগের বছরের 6,49,000 থেকে 2/3 হ্রাস পেয়েছে। কাজ ও পড়াশোনার উদ্দেশ্যে আগত মানুষের সংখ্যা কমায় এ পতন হয়েছে, তবে একই সময়ে আশ্রয় প্রার্থীর সংখ্যা বেড়েছে। হোম অফিসের তথ্য অনুযায়ী সেপ্টেম্বর 2025 পর্যন্ত এক বছরে 1,10,051 জন আশ্রয়ের আবেদন করেছেন, যা যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ। সেপ্টেম্বর পর্যন্ত হোটেলে থাকা আশ্রয় প্রার্থীর সংখ্যাও আগের বছরের তুলনায় 2% বেড়ে 36,000 ছাড়িয়েছে, যদিও 2023 সালের শীর্ষ সংখ্যার চেয়ে কম। হোম অফিস জানিয়েছে, আশ্রয় মামলার প্রাথমিক সিদ্ধান্তের সংখ্যা বেড়ে 1,33,502-এ দাঁড়িয়েছে, যা 45% আবেদন মঞ্জুর হয়েছে।
প্রথম সিদ্ধান্তের অপেক্ষমান মামলার সংখ্যা 36% কমলেও আপিলের সংখ্যা বাড়ছে। সরকার বলছে তারা এই সংসদীয় মেয়াদ শেষে আশ্রয় প্রার্থীদের জন্য হোটেল ব্যবহার পুরোপুরি অবসান ঘটাতে চায়। এদিকে ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আগত মানুষের সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বর 2025 পর্যন্ত এক বছরে 45,659 জন এসেছে, যা আগের বছরের তুলনায় 53% বেশি এবং 2022 সালের সর্বোচ্চ সংখ্যার কাছাকাছি। প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার নিট অভিবাসন কমাকে সঠিক দিকের পদক্ষেপ বলে উল্লেখ করলেও তার দপ্তর স্বীকার করেছে যে ছোট নৌকায় আগমন এখনো খুব বেশি। এবার কমিউনিটি প্রসঙ্গ। কমিউনিটি ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী, সমাজসেবক প্রয়াত জিএম মাহমুদ মিয়া স্মরণে বার্মিংহামে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল এই নাগরিক শোক সভায়। উপস্থিতিদের স্মৃতিচারণায় প্রকাশ পায় মাহমুদ মিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। বার্মিংহাম থেকে ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী জানান, প্রবাসী বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক উন্নয়নে জিএম মাহমুদ মিয়ার ভূমিকার কথা উল্লেখ করে বক্তারা বলেন, কমিউনিটির জন্য তার নিরলস কাজ, নেতৃত্বের গুণাবলী এবং মানবিক দরদ স্মরণ করবে প্রজন্ম। কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ কামরুল হাসান চুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ডক্টর এমজি মৌলা মিয়া এমবি। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন কমরেড মসুদ আহমেদ। বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মারুফ এম এ মুন্তাকিম ও জিয়া তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন আলহাজ আজির উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ মুকিস মনসুর, কমিউনিটি ব্যক্তিত্ব ডক্টর আব্দুল খালিক, ফয়জুর রহমান চৌধুরী এমবি, মিসবুর রহমান, আব্দুল মালিক পারভেজ, কয়জর আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউসুফ মোস্তফা এবং দোয়া পরিচালনা করেন কভেন্ট্রি রোড জামে মসজিদের ইমাম মাওলানা সিদ্দিক আহমদ। জিএম মাহমুদ মিয়া ছিলেন মৌলভীবাজার জেলা সদরের বালিকাকান্দি গ্রামের কৃতি পুরুষ। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জিএম মাহমুদ মিয়া একসময় দীর্ঘদিন কানাডায় ছিলেন। তিনি সিলেট ডিভিশন অব কুইবেকের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি, কানাডা বাংলা স্কুলের সাবেক সভাপতি, কানাডা মৌলভীবাজার সমিতি, মৌলভীবাজার জেলা আন্দোলন, সিলেট বিভাগ বাস্তবায়ন আন্দোলন এবং মৌলভীবাজার জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পেইনের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের অন্যতম উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন অন্বেষা মৌলভীবাজারের প্রবাসী দাতা ছাড়াও নিজ এলাকার মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এবার বাংলাদেশের খবর। আগামী নির্বাচনে জনগণ দেশ পরিচালনায় অভিজ্ঞদেরই বেছে নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, স্বৈরাচার হাসিনাকে দেশে ফিরিয়ে আদালতের রায় কার্যকর করতে হবে। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, কৃত্রিমভাবে বেগম খালেদা জিয়াকে কারাগারে অসুস্থ করেছে ফ্যাসিস্ট সরকার। বিস্তারিত থাকছে রিপোর্টে। 1990 সালের এদিনে স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে নিহত চিকিৎসক নেতা ডাক্তার শামসুল আলম খান মিলনের 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধি ও টিএসসির মিলন চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। দিবসটি উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজন করে আলোচনা সভার। আমাদের তরুণদের বারবার রক্ত দিয়ে এই রাজপথ বঞ্চিত করতে হয় প্রতিটি অধিকার আদায়ের জন্য, কিন্তু অধিকার কি আদায় হয় আমাদের? এই উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, অনেকে 24-এর গণ অভ্যুত্থানের সফলতাকে নিজেদের কুক্ষিগত করতে চায়। আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে আরেকটা দল আছে যে যারা আপনার আমাদের সঙ্গে সরকারে ছিল, কিন্তু যখন সমালোচনা করে তখন আর কি ভাবটাই এই যে তারা কোনোদিন কোনো সরকারে ছিল না আর কি, একেবারে নিরপরাধ আর কি সব। আর বিএনপি একমাত্র দল বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনার তৈরি করা আদালতেই তাঁর বিচার হচ্ছে। তারা বলেন, সে সময় কৃত্রিমভাবে বেগম খালেদা জিয়াকে কারাগারে অসুস্থ করে তোলা হয়েছে। তার এই অসুস্থতা এটা কৃত্রিমভাবে তৈরি করা, চক্রান্ত করে তার খাবারের মধ্যে বা নানাভাবেই
তার ওষুধে বিভিন্নভাবেই, মানে যদি সরকারের হেফাজতে থাকে, সরকার নানা ধরনের একটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, সেটি করেছেন শেখ হাসিনা। ইতিমধ্যে তার ফাঁসির আদেশ হয়েছে, 57 জন সেনা কর্মকর্তার হত্যার বিচার হবে এবং এর পরবর্তীতে আরো যাদেরকে গুম করেছে তার বিচার হবে। বিচার তো শুরু হয়েছে তার, এবং তার দোষরদের বিচার শুরু হয়েছে, এবং এই বিচার অবিলম্বে কার্যকর করতে হবে। বক্তারা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছিল স্বৈরাচার এরশাদের দল। যাবে তারা জাতীয় বেঈমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।